বন্ধুরা, এই দেশে দেহ ব্যবসা বেআইনি, কিন্তু তারপরেও দেহ ব্যবসা এই দেশের প্রধান আর্থিক ব্যবস্থার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত মানুষেরা আর্থিক সমস্যার কারণে থাইল্যান্ডের মতো জায়গায় ঘুরতে যেতে পারে না, তারা এই দেশে এসে সেই অভাব পূরণ করতে পারে। ভিয়েতনামের মেয়েদের চুলের বাহার দেখলে ট্যুরিস্টরাও মোহিত হয়ে পড়ে এবং টাকার অভাবে এই দেশের খুব কম বয়সী মেয়েদেরকে দেহ ব্যবসায় নামিয়ে দেওয়া হয়। এই দেশের মধ্যে বহু নাইট ক্লাব রয়েছে, আর শুধু তাই নয়, ম্যাসাজ পার্লারও রয়েছে। আর এই দেশের মহিলারা দেখতে এতটাই সুন্দর যে বহু ট্যুরিস্ট পুরুষেরা এদের সাথে এসে রাত্রি যাপন করে। এখানে এমন অনেক মহিলা রয়েছে যারা সর্বদাই ট্যুরিস্ট পুরুষদেরকে খুশি করার জন্য প্রস্তুত থাকে। এছাড়াও এখানকার মহিলারা কেন দেহ ব্যবসার পথকেই বেছে নিয়েছে, এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এর সাথে সাথে কফি উৎপাদনকারী দেশ হিসেবে এই দেশ দ্বিতীয় নম্বরে রয়েছে। এছাড়াও দেহ ব্যবসায় এই দেশটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যাকে অনেকে ব্যাংকের সাথেও তুলনা করেছেন। এর সাথে সাথে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই রয়েছে যে যা কখনো কখনো থাইল্যান্ডকেও হার মানিয়ে দেয়। প্রতি বছর এই দেশে প্রায় 1 কোটির ওপর মানুষ ঘুরতে আসে। এই দেশের সৌন্দর্য কোথায় কোথায় লুকিয়ে রয়েছে, এই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি কোনো রকমভাবেই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তাহলে চলুন আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। বন্ধুরা, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই চমকদার যে আপনারা থাইল্যান্ডের মতো জায়গাকেও ভুলে যাবেন। শুধু তাই নয়, আপনারা জানলে অবাক হবেন, শুধুমাত্র 3 থেকে 4 দিনের জন্য যদি আপনি এই দেশে ঘুরতে যান, তাহলে কেবলমাত্র আপনাদেরকে $200 থেকে $300 মতো খরচ করতে হবে। মাত্র এতটুকু টাকার মধ্যে ফ্লাইট, হোটেল, খাওয়া দাওয়া, ঘোরাফেরা ইত্যাদি সব কিছু হয়ে যাবে। এবার যদি আপনারা একটু বেশি টাকা খরচ করেন, তাহলে এখানে যা যা সুযোগ সুবিধা পাবেন সেই সমস্ত কিছু আপনার বন্ধুদেরকে বলতে গিয়ে আপনি হাঁপিয়ে পড়বেন। আর এই দেশের নাম হচ্ছে ভিয়েতনাম। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ভিয়েতনাম এমন একটি দেশ যেখানে সমস্ত কিছু সস্তায় পাওয়া যায়। আর তার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই রয়েছে যে আপনারা এই দেশে একবার ঘুরতে গেলে বিশ্ববিখ্যাত থাইল্যান্ডের মতো জায়গাকেও ভুলে যাবেন। এই দেশে চাল করা চাল সমগ্র দুনিয়ার মধ্যে নানান দেশে এক্সপোর্ট করা হয়। শুধু তাই নয়, আরও একটি চমকে দেওয়ার মতো ঘটনা শুনলে আপনাদের চোখ একেবারেই কপালে উঠে যাবে। আমেরিকার মতো শক্তিশালী দেশকে রীতিমতো যুদ্ধে হারিয়েছিল এই ভিয়েতনামের মতো সস্তা এবং ছোট দেশ। শুধু এতটুকুই নয়, ভিয়েতনামের মধ্যে আরও অনেক কিছু লুকিয়ে রয়েছে যেগুলো আপনারা হয়তো জানেনও না। প্রথমেই জেনে নিন ভিয়েতনামের কারেন্সির ব্যাপারে। বন্ধুরা, ভিয়েতনামের কারেন্সি হচ্ছে ভিয়েতনামের ডং, আর এই কারেন্সি দুনিয়ার সব থেকে সস্তা কারেন্সিগুলোর মধ্যে অন্যতম। আপনারা জানলে অবাক হবেন যে এই দেশের সবচেয়ে বড় কারেন্সির নোট হচ্ছে 5 লক্ষ ডং। আর হয়তো এই কারণে প্রতি বছর ইউরোপিয়ান ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে। শুধু তাই নয়, ভারতীয়রাও প্রতি বছর এখানে ঘুরতে আসে। আপনারা জানলে অবাক হবেন, মাত্র $1/2 কফি এবং 20 সেন্টে বিয়ার অর্থাৎ মদ, আর মাত্র $2 থেকে $3 মধ্যে ভালো খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। এই সুন্দর ভিয়েতনাম দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্গত। যদি আপনারা মানচিত্রের দিকে লক্ষ্য করে দেখেন, তাহলে ইন্দ্রচীন পেনিনসুলা এই দেশের পশ্চিমে উপস্থিত রয়েছে। অন্যদিকে কস্ট লাইন দক্ষিণ চীনের সঙ্গে জুড়ে রয়েছে, আর উত্তর দিকে চীনের সঙ্গে ভিয়েতনামের বর্ডার টাচ করে, আর পশ্চিম দিকে লাওস এবং কম্বোডিয়ার মতো দেশ। বন্ধুরা, এটা হচ্ছে ভিয়েতনামের সবচেয়ে বড় শহর হোচিমিন। এই শহরকে দেশের আর্থিক কেন্দ্র বলা যেতে পারে। এই শহর বেশিরভাগই ট্যুরিস্টদের থেকে ইনকাম করে থাকে। এই শহরের নাম বর্তমানে হোচিমিন, কিন্তু এখনও কিছু কিছু মানুষ আছে যারা এই শহরকে সাইগন বলে ডাকে, কারণ 1975 সালের আগে পর্যন্ত বহু মানুষ হোচিমিনকে সাইগন বলে ডাকত। এই দেশের মধ্যে বহু নাইট ক্লাব রয়েছে, আর শুধু তাই নয়, ম্যাসাজ পার্লারও রয়েছে। আর এই দেশের মহিলাদের এতটাই সুন্দর দেখতে যে বহু ট্যুরিস্ট পুরুষেরা এসে তাদের সাথে রাত্রি যাপন করে। এখানে এমন অনেক মহিলা রয়েছে যারা সর্বদাই ট্যুরিস্ট পুরুষদেরকে খুশি করার জন্য প্রস্তুত থাকে। কিন্তু সাবধান থাকা জরুরি, কারণ এখানে এমন অনেক জায়গা রয়েছে যারা স্ক্যাম করার জন্য ফাঁদ পেতে বসে রয়েছে। আর এই দেশের মধ্যে সবচেয়ে বেশি ট্যুরিস্ট আসার কারণ হচ্ছে প্রস্টিটিউশন। ভিয়েতনামে বর্তমানে এই শারীরিক খিদে মেটানো এক প্রধান অংশ হয়ে উঠেছে। এই দেহ ব্যবসা ভিয়েতনামে পুরোপুরি বেআইনি কাজ, কিন্তু তার সত্ত্বেও আইনের চোখে ধুলো দিয়ে এই ব্যবসা রমরমিয়ে চলছে। ভিয়েতনামের আইন এই দিকে ঠিকমতো খেয়াল রাখতে পারেনি বলেই হয়তো বর্তমানে ভিয়েতনাম এই দেহ ব্যবসা থেকে প্রতি বছর $80 বিলিয়ন ইনকাম করে বছরে। এখানে সন্ধ্যা হওয়া মাত্রই সেই সমস্ত নারীরা রাস্তায় বেরিয়ে পড়ে যারা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। এই সমস্ত মহিলারা সেখানে আসা পর্যটকদের কাছে নিজের থেকেই চলে যায় এদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য। ঠিক মতো একটা দরদাম ঠিক হলে সেই মহিলাগুলো তাদের এমন আনন্দ দেয়
যাতে পরের বার সেই পর্যটক এখানে আসতে বাধ্য হয়ে পড়ে। একটা রিপোর্ট অনুযায়ী এখানে দেহ ব্যবসায়ী মহিলারা প্রতি মাসে মাথাপিছু প্রায় ৪৫ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে থাকে। এখানে দুই ধরনের এনজয়মেন্ট হয়ে থাকে, একটা সিঙ্গেল আর দ্বিতীয়টি গ্রুপ করে। এখানে যে কোনো পর্যটক এসে নিজের ইচ্ছে মতো মহিলা ভাড়া করতে পারে, সেটা রাতেও হতে পারে আবার দিনেও হতে পারে। এমনকি বেশি টাকা অফার করে তারা সারা মাসের জন্য নিয়ে যেতে পারে। এখানকার মহিলারা দেহ ব্যবসার পথকে কেন বেছে নিয়েছে? কারণ তাদের পেটের খিদে তাদেরকে এই রাস্তায় আসতে বাধ্য করেছে। ভিয়েতনামে যারা ভালো পড়াশোনা জানে সেই সমস্ত মহিলারা তাদের টাকা দিয়ে জীবনযাপন ঠিকঠাক করে নেয়, কিন্তু গ্রামীণ মহিলারা যারা কম পড়াশোনা করেছে তাদের জন্য কাজের অভাবের কারণে তারা এই দেহ ব্যবসার পথকে বেছে নিয়েছে। বেশিরভাগ মহিলারাই তাদের পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, তাদের সংসার ঠিকঠাক মতো চালানোর জন্য আর সঠিক উপায়ে কাজ না পাওয়ার জন্য এই দেহ ব্যবসার কাজকে বেছে নিয়েছে। এবার আপনারা যে শহরের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এতটাই লম্বা যে আপনারা নিশ্চিন্তে বুর্জ খলিফার সঙ্গে তুলনা করতে শুরু করে দিবেন। আর এই উঁচু বিল্ডিংগুলো যে শহরে অবস্থিত সেই শহরের নাম হচ্ছে হানয় শহর। এই শহর হচ্ছে দেশের রাজধানী, আর এখানে রয়েছে ভিয়েতনামের পুরাতন সাংস্কৃতিক কেন্দ্র। এই শহর আজ থেকে 1000 বছর পুরাতন। বর্তমানে যে শহরের নাম হানয়, এই শহরের নাম আগে ছিল থংলং। আর 2010 সালে এই শহর ভিয়েতনামের রাজধানী হিসেবে ঘোষিত হয়। এই শহরে পুরাতন সাংস্কৃতিক কিছু বিল্ডিং এর সাথে সাথে নতুন বিল্ডিং, বৌদ্ধ মন্দির আর ফ্রেঞ্চ কলোনি এখনো উপস্থিত রয়েছে। তবে এখানে আসা বাইরের মানুষদের অর্থাৎ পর্যটকদের একটা সমস্যা হয়, আর সেটা হলো এখানকার মানুষের ভাষা। এখানকার মানুষেরা ভালোভাবে ইংলিশ বলতে পারে না। এমনকি এয়ারপোর্টের মতো জায়গায় যেখানে ইন্টারন্যাশনাল স্টাফেরা কাজ করে তারাও ঠিকঠাকভাবে ইংরেজি বলতে পারে না। আর এই কারণেই যে সমস্ত পর্যটকরা এখানে ঘুরতে আসে এই ভাষা নিয়ে তাদেরকে সমস্যায় পড়তে হয়, যার ফলে পর্যটকরা গুগল ট্রান্সলেট ব্যবহার করে। সবথেকে অবাক করার মতো ব্যাপার হলো যে দেশে প্রতি বছর 1 থেকে 2 কোটির মতো মানুষ ঘুরতে আসে, আর এই ট্যুরিজম সেখানকার অর্থব্যবস্থার প্রধান হওয়ার পরেও এখানকার মানুষ অর্থাৎ ট্যুরিস্ট গাইডরা ঠিকমতো ইংরেজিতে কথা বলতে পারে না, আর তারা ইংরেজি শিখেও নিতে চায় না। খুঁজে দেখলে হয়তো হাতে গোনা কয়েকজন মানুষ রয়েছে যারা ঠিকঠাক ইংরেজি বলতে পারবে। এখানকার মানুষেরা ট্রাফিক আইন মানে না। এখানে গাড়ি দাঁড় করানোর জন্য রেড লাইট থাকা সত্ত্বেও সেখানকার মানুষেরা তাদের গাড়ি দাঁড় করায় না। যে সমস্ত পর্যটকরা নিজেরা থেকে ঘুরতে বেশি পছন্দ করে তাদের জন্য স্কুটি ভাড়াতেও পাওয়া যায়, তবে গাড়ি চালানোর জন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন। তা না হলে এখানকার পুলিশ গ্রেফতার করতে পারে, আর গ্রেফতার করার পর তারা ফাইন করবে। বন্ধুরা, এটা হলো ভিনাপার ল্যান্ডমার্ক 81, যেটি হো চি মিনে অবস্থিত। আর এই দেশের সবচেয়ে উঁচু বিল্ডিং এই জায়গাতেই উপস্থিত রয়েছে। এই বিল্ডিংগুলির মধ্যে যে কোনো একটিতে আপনি সব থেকে টপে গিয়ে এই গোটা শহরটিকে নিশ্চিন্তে দেখতে পারবেন। এই শহরের যে বিল্ডিংটি সবচেয়ে উঁচু তার হচ্ছে 461.2 মিটার, অর্থাৎ 1513 ফুট। আর এই বিল্ডিংটি ভিয়েতনামের সবচেয়ে উঁচু বিল্ডিং, যার মধ্যে রয়েছে মোট 81টা ফ্লোর। 2014 সালে বুর্জ খলিফাকে দেখে বিল্ডিংটি তৈরি হওয়ার কথা হয়েছিল, আর তার ঠিক 4 বছর পর অর্থাৎ 2018 সালে এই বিল্ডিংটি সম্পূর্ণ হয়। এই দেশের ক্ষেত্রফল হচ্ছে 3,31,690 স্কয়ার কিলোমিটার, আর এই ক্ষেত্রফলের দিক থেকে ভিয়েতনাম 66 নম্বরে রয়েছে। এই দেশের মোট জনসংখ্যা হচ্ছে 10 কোটি, যার মধ্যে 49% পুরুষ রয়েছে আর 51% মহিলা রয়েছে। এখানকার মানুষেরা বিবাহ ব্যাপারটিকে বেশি গুরুত্ব দেয় না, আর পরিবারের বংশবৃদ্ধির কথা তাদের মাথাতেও আসে না, যার কারণে এখানে যুবকদের সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে, আর বয়স্কদের আবাদি দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এখানে আরও একটি সমস্যা বাড়ছে, যে সমস্ত বাসিন্দারা গ্রামের মধ্যে বসবাস করে তারা ধীরে ধীরে শহরে উঠে আসছে। ভিয়েতনামের জাতীয় খাবার হচ্ছে ফো, যেটি এক বিশেষ ধরনের স্যুপ। এই স্যুপ তৈরির জন্য চাল, সবুজ কিছু সবজি, কিছু গাছের শেকড় আর মাংস ব্যবহার করা হয়। এছাড়াও এখানকার মানুষেরা ডোনাট খেতে খুবই পছন্দ করে, কিন্তু এই ডোনাট তারা নিজেদের মতো করে তৈরি করে থাকে। এটি তৈরি করতে তারা ব্যবহার করে চাল, ময়দা আর চিনি, তারপর সেটিকে খুব ভালো করে লাল লাল করে ভেজে ফেলে। বন্ধুরা, এটা ছিল এখানকার নিত্যদিনের নরমাল খাবার, কিন্তু আপনারা জানলে অবাক হবেন এখানে এমন কিছু খাবারের মার্কেট রয়েছে যেখানে বড় বড় টিকটিকি বিক্রি করা হয় খাওয়ার জন্য। এছাড়াও ব্যাঙ, সাপ ইত্যাদি এখানকার মানুষদের প্রিয় খাবার। আপনারা হয়তো জানেন না,
যে কফি সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়ে রয়েছে, সেই কফি উৎপাদনকারীর দিক থেকে দ্বিতীয় নম্বরে রয়েছে ভিয়েতনাম। এই কফি চাষ এখানকার অর্থব্যবস্থার অন্যতম প্রধান পথ। কফি উৎপাদনকারী দেশ হিসেবে প্রথম নম্বরে রয়েছে ব্রাজিল আর দ্বিতীয় নম্বরে রয়েছে ভিয়েতনাম। তবে এখানকার রাস্তাঘাটে বিভিন্ন ধরনের কফি পাওয়া যায়, যেমন আইস কফি, কোল্ড কফি, হট কফি ইত্যাদি বহু ধরনের কফি পাওয়া যায়, তাও আবার খুব কম দামে। এছাড়াও ভিয়েতনামে রয়েছে সুন্দর সুন্দর আরো অনেক দৃশ্য, এমনকি হিল স্টেশনও রয়েছে, যেখানে পর্যটকরা ঘুরতে এসে ভীষণ আনন্দ করে। শুধু তাই নয়, আপনারা যদি কমপক্ষে 7 দিনের মতো সময় নিয়ে ভিয়েতনামে ঘুরতে যান, তাহলে আপনাদের জন্য এই সময় খুবই কম মনে হবে, কারণ এত কম সময়ের মধ্যে ভিয়েতনামের এই সুন্দর জায়গাগুলি আপনারা দেখে শেষ করতে পারবেন না। যদি কখনো সুযোগ পান, তাহলে খুব কম খরচের মধ্যে এত ভালো একটা জায়গায় একবার ঘুরে আসবেন। আর যারা বিশাল খরচ হওয়ার ভয়ে থাইল্যান্ডে যেতে পারেন না, তারা খুব কম খরচে থাইল্যান্ডের অনুভব মুছে ফেলবে এই ভিয়েতনামে ঘুরতে গেলে। বন্ধুরা, এই ছিল ভিয়েতনাম সম্পর্কে কিছু অজানা তথ্য। আপনি কি এই ধরনের ভিডিও আরও দেখতে চান? তাহলে কমেন্টসে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।